বিষয়টা এমন ছিল যে আমি হুঙ্কার, আমি গর্জন, আমি মানুষের ভালোবাসা অর্জন, আমি ছি মার্কার মুখে ছ্যাপ মেরে ঠাস করে ঘাড় দড়ি করি কান মর্দন, আমি সিংহ, আমি কবি, আমি সকল আশেপাশে মানুষ আছে। আমি একবার সর্বোচ্চ ইনকাম করেছিলাম $36,400। এটা মোটামুটি 34 লাখ টাকা প্লাস ছিল, 35 লাখ টাকার মতো ছিল। আচ্ছা, আমি হচ্ছে আপনি হচ্ছেন রুবেল এক্সপ্রেস। আমাকে আপনি চেনেন ভাই? যাই হোক, আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনি যে ভাই আমাকে চিনছেন, এটা আমার জন্য প্রাপ্তি। আমার দিব্যি মনে আছে, আমি প্রথম ইনকাম করেছিলাম 8,000 টাকা। আসসালামু আলাইকুম, কে এটা? এই তো ভাই, গরিব মানুষ। কি অবস্থা, কেমন আছেন? এনাম ভাই, কেমন আছেন? আছি। গুলি করবেন নাকি ভাই? কি বলছিস তুই? না না ভাই, গুলি করবো কেন ভাই? আপনি তো ভাই সেলিব্রিটি, আমি দূর থেকে দেখলাম যে আমাদের এনাম ভাই যদি একটা হুঙ্কার ঠুঙ্কার দেয়, তার আগে গিয়ে ভাইয়ের সাথে পরিচিত হই। না ভাই, আসলে ওই বুড়া হয়ে গেছি তো এখন, আর এগুলা। আপনি বুড়ো হয়ে গেছেন? দাড়ি দুড়ি হয়ে গেছে, 2 বাচ্চার বাবা হয়ে গেছি এখন। আচ্ছা আচ্ছা, 2 বাচ্চা? ছেলে না মেয়ে ভাই? দুটাই ছেলে, একটা এখনো আসে নাই, সামনের মাসে আসার কথা। মাশাআল্লাহ, তো শুভকামনা রইলো ভাই আপনার জন্য। দোয়া করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাই একটু বসবো? আপনার পাশে সিটটা খালি আছে। বসেন। আচ্ছা, আমি হচ্ছে আপনি হচ্ছেন রুবেল এক্সপ্রেস। আমাকে আপনি চেনেন ভাই? যাই হোক, আপনার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আপনি যে ভাই আমাকে চিনছেন, এটা আমার জন্য প্রাপ্তি। না, অনলাইনে কাজ যেহেতু করেন ভাই, এখন আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, সো এখানে ক্ষুদ্র থেকে বড় পর্যায়ে যারাই কাজ করে না কেন, সবার প্রতি একটা নজরদারি থাকতে হবে। হ্যাঁ ঠিক। আর আপনি যদি অপরিচিতও কেউ হইতেন, তারপরেও আমার যেটা কর্তব্য আপনার সাথে খুব সাবলীলভাবে কথা বলা, খুব সুন্দর ব্যবহার করা এবং আপনার সাথে দারুণভাবে মিশে যাওয়া। আপনি যে আপনার 1 লাখ সাবস্ক্রাইবার আছে সেই জন্য যে আমি হাসি খুশি কথা বলতেছি এরকম কিছু না। আপনার যদি একজন সাবস্ক্রাইবারও থাকতো আমি এটাই করতাম। সো এটা আমাদের সবারই করা উচিত। আপনার কাছে আসলে যেহেতু আপনাকে পেয়েই গেছে, আসলে আপনার সাথে দেখা হওয়ার কোনো রিজনই ছিল না, কারণ আমি থাকি ঢাকায়, আসছি হচ্ছে গাজীপুরে, আর আপনি থাকেন ময়মনসিংহ, আসছেন গাজীপুরে। হঠাৎ করে অনাকাঙ্ক্ষিত দেখা যেহেতু হয়ে গেছে, অনেকগুলো প্রশ্ন আছে আপনার কাছে জানার আমার। করে ফেলেন। আচ্ছা, প্রশ্নগুলো হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটে প্রথম আশাটা কিভাবে শুরু হলো বা কি দিয়ে শুরু করলেন আপনি? আমার প্রথম আশা, এটা অনেক লং জার্নি, কিন্তু প্রথম কথা হচ্ছে যে যখন ওই তৌহিদ আফ্রিদি, সালমান মুক্তাদির, তাহসিন হাসান, এই বাংলাদেশে হাতে গোনা কয়েকজন ক্রিয়েটর ছিল যারা তখন ভিডিও বানাইতো। সো তাদের ভিডিও যখন আমি দেখতাম, তখন সেখান থেকে হচ্ছে যে আমার উৎসাহটা হয় যে ওরা পারলে আমিও পারবো। সেই আমি পারবো ইচ্ছাতেই মূলত সেটা নিয়ে ঘাটাঘাটি করা। প্রথমে স্টার্ট করেছিলাম ইউটিউব থেকে। ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতাম। আমার এই ইসলামিক কন্টেন্ট ছিল, বিজ্ঞান এবং ওই ইসলামের সামঞ্জস্যগুলো নিয়ে কথা বলতাম। ওই চ্যানেলটার নাম ছিল ইসলামিক ডাটাবেস। ওইটাতে 1 বছর কাজ করার পরে মোটামুটি একটা ধারণা হইল, কিন্তু ভিউজ হইল না। আচ্ছা আচ্ছা। পরবর্তীতে কোনো একটা রিজনে গিয়ে ভাইরাল হয়ে গেলাম। ওই আইমান সাদিকের ফাঁসি চাই নামে একটা কমেন্ট ভাইরাল হয়েছিল আমার, এটা হয়তো আপনারা দেখছেন। আচ্ছা আচ্ছা। 2020 সালে। হ্যাঁ দেখেছি। তখন মোটামুটি কিছু ফলোয়ার্স হয়ে গেল আমার। তারপরে ইচ্ছা শক্তিটা প্রবল ছিল, আর পিছনে ফিরে তাকানোর ইচ্ছাটাই ছিল না। অনেক বাধা বিপত্তিও ছিল, অনেক স্পামাররা তখন ঝামেলা করতো। ওই ছোটো পোলাপান যারা হ্যাকিং শিখছে, ওরা আইডি মাইডি হ্যাক করতো, পেজ খাইয়া দিত। এই বাধাগুলার সম্মুখীন হইতাম। তো সব কিছু অতিক্রম করে আলহামদুলিল্লাহ যখন আমার 3.5 লক্ষ সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স হইল, তো তখন আমি ফেসবুক থেকে ইনকাম স্টার্ট করি। আচ্ছা। তো আমার দিব্যি মনে আছে, আমি প্রথম ইনকাম করেছিলাম 8,000 টাকা, 8,400 টাকা। তো 8,400 টাকা যখন আমি টাকাটা হাতে পাইলাম, এটিএম থেকে পাঞ্চ করে টাকাটা উইথড্র করেছিলাম। তো ওই টাকাটা ছিল আমার জীবনের একটা বড় ইন্সপিরেশন। আমি ওই টাকাটাতে আমি দেখে অবাক হয়ে গেছি যে এটা আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায়। অনলাইনের যে টাকাটা, এটা দেখে অবাক হয়ে গেছি। পরের মাসে আলহামদুলিল্লাহ আমি 63,000 টাকা
এই কষ্ট করি উজ্জ্ব করি এরপরে এটা শুধু দ্বিগুণভাবে বেড়ে গেছে আলহামদুলিল্লাহ। প্রায় এখন পর্যন্ত আল্লাহ ভালোই রাখছে। সো কাজের প্রবল ইচ্ছা। পরবর্তীতে করোনার লকডাউনে বাসায় গেলাম, ইসমাইল ভাইরে আমি আমার পেজে সংযুক্ত করলাম। উনিও গ্রামীণ মানুষ, গ্রামে থাকে, আঞ্চলিক ভাষায় কথা বলে। আমার বড় ভাই খুব সুন্দর অভিনয় করে, মানুষ ওনার অভিনয়গুলো খুব দারুণভাবে এনজয় করে। তখন আমরা যেহেতু আপন ভাই, আমি চিন্তা করলাম যে দুই ভাই এক ফ্রেমে দাঁড়ায় অভিনয় করাটা আমাদের পক্ষে কেমন জানি লাগতেছে, মানে প্রথমে একটু আনইজি লাগে। তো প্রথম না, নিজেই লাগছে সবসময়। তার কারণে ওই যে আমি ক্যামেরার পিছনে এইভাবে দাঁড়ায় থাকতাম আর এই ইসমাইল ভাইরে দিয়ে এইভাবে ভিডিও বানাইতাম। তো এই হচ্ছে ছোটোখাটো আমার জার্নি। আচ্ছা, এখন আপনাদের এখন আমার এখানে সব মিলিয়ে ক্যামেরা পিছনের সামনে 14 জন মানুষ কাজ করে। 14 জন মানুষ কাজ করে। এদের মেইন প্রফেশন কি এখন এটাই? হ্যাঁ, এদের মেন প্রফেশন এটাই। এটা দিয়েই তাদের পরিবার চালাচ্ছে। আমি তাদেরকে মাসিক একটা স্যালারি দিই। আচ্ছা আচ্ছা। আর এক দুজনকে আমি পার্টনারে কিছু পেজ খুলে দিছি, যারা আমাদের ভিডিওগুলাই তাদের পেজে আপলোড করবে এবং মাসে দেখা গেছে যে ওইটার একটা অংশ আমাদেরকে দিয়ে দিবে আর বাকি অংশটা তারা নিয়ে যাবে। আচ্ছা আচ্ছা। এই হচ্ছে। আপনাদের এক মাসে সর্বোচ্চ ইনকাম কত ছিল? আমি ইনকামের বিষয়টা আসলে ওইভাবে হাইড করে রাখতেও চাই না। সো তার কারণ হচ্ছে আমি এইগুলা যখন প্রথম বিভিন্ন গণমাধ্যমে ফ্লাশ করি, তারপরে আমার এলাকায় প্রায় 150-200 মানুষ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ তারা সফলতাও পাইছে অনেক মানুষ। আমি একবার সর্বোচ্চ ইনকাম করেছিলাম $36,400। এটা $36,400। জি। তো ওই সময় ডলারের রেট ছিল 86 টাকা। 86 টাকা। তো এটা মোটামুটি 34 লাখ টাকা প্লাস ছিল, 35 লাখ টাকার মতো ছিল বা এরকম আশেপাশে হবে আর কি। ওটা সর্বোচ্চ ইনকাম ছিল এবং এই হচ্ছে কাহিনী। আচ্ছা, বর্তমানে যে কন্টেন্ট ক্রিয়েশনের যে একটা জোয়ার, এই জোয়ারের ভিতরে নোংরামিটাও ঢুকে গেছে। সেই জায়গাটাতে হচ্ছে সেই সময় আপনি হচ্ছে দেখা গেছে সুস্থ ধারার মানুষকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন। তো এই নোংরামি নিয়ে আপনি কি বলবেন? এই নোংরামি নিয়ে আসলে আমি তাদেরকে যে কথাটা বলবো, দেখেন ভাই, কাজী নজরুল যখন কবিতা লিখত তখন হচ্ছে যে মানুষ তারে কেউ জবন বলতো, কেউ বলতো এই কাফের, কেউ বলতো এই ইসলাম বিদ্বেষী, আর কেউ বলতো এই জাত বিজাতি কথা বল। তো তখন কাজী নজরুলে বলছিল, আমি শুধু হিন্দু আর মুসলিমকে একত্রে এনে এক জায়গায় হ্যান্ডশেক করানোর চেষ্টা করেছি এবং এইটা করানোটা যদি আমার অপরাধ কিছু হয়ে থাকে তাহলে ওই সেই চেষ্টা যেটা করেছে যে গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করার চেষ্টা করেছে। তো যদি এইটা আমার কথা মাইনা নেয় তাইলে তো ভালো, না মাইনা নিলে ওরা আপনি ঝরে যাবে। সো যারা অনলাইনে এখন ওই ভিউজের নেশাই, অর্থাৎ আমি একটা ভিডিও আপলোড দিলাম, ভিউজ হলো না, আমি চিন্তা করলাম যে কালকে ল্যাংটা হয়ে নাচবো। সো এই যে চিন্তাটা, এই চিন্তায় যারা ভিডিও করে একটা ভিডিও ভাইরাল করে ফেলছে, ওইটার দেখে আরও 10 জন করতেছে, ওরা আপনি 2 দিন পরে ঝরে যাবে। সো এটা উপদেশ দেওয়ার মতো কোনো কিছুই নেই এখানে। অনলাইনের এই ফেসবুক ইউটিউবের জিনিসটা হচ্ছে এখানে নিজের প্রতিভা দিয়ে টিকে থাকতে হবে। আলহামদুলিল্লাহ বিগত 5 বছর যাবৎ স্টিল নাও বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েশন করে যাচ্ছি এবং প্রতি মাসেই ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করে যাচ্ছি এবং এটা দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছি। যদি আমি শৃঙ্খলভাবে নাচানাচি করতাম, অশ্লীলতা ঢুকাইতাম, আমার যে 3-4টা পেজ আছে এখনও আমি কোনো ফিমেল পার্সনকে অ্যাড করি নাই আমার পেজগুলো। এই যে আলম ভাই সামনে দাঁড়ায় আছে আমাদের ডিরেক্টর, উনি হয়তো ইসমাইল ভাইদের কিছু মেয়েদের সাথে ভিডিও বানাইছে, ওইটা তাও অসামাজিক কোনো কিছু না, শালীনতার ভিতরে, কিন্তু আমার পেজে আমি কোনোদিন কোনো মেয়ে মানুষ অ্যাড করিনি। সো আমি চিন্তা করি মানুষকে এন্টারটেন করতে গেলে বা বিনোদিত করতে গেলে ওই আমার দেহ বডি ফিগার আর অশ্লীল ডায়লগ আর উদ্দীপনাময় কথাবার্তা বলেই যে মানুষকে আমার ধরে রাখতে হবে এরকম কোনো কিছু না। সাধারণ সাবলীল কথার মাধ্যমে এবং খুব সুন্দর কথার মাধ্যমে মানুষকে বিনোদিত করা যায়। এই চিন্তা চেতনা মাথায় থাকলে অবশ্যই আপনি এখানে টিকে থাকতে পারেন। আচ্ছা, একটা সময় আপনি হচ্ছেন, আমরা দীর্ঘ সময় আপনাকে ক্যামেরার সামনে দেখি নাই, পিছনে চলে গেছেন, এর কারণটা কি ছিল? একটা সময় না, এটা এখনও স্টিল নাও আছি আমি ক্যামেরার সামনে এখনও যাই না। ওই যে প্রথমেই বললাম যে ইসমাইল ভাই আর আমরা আপন 2 ভাই। সো সেই জায়গা থেকে যখন একসাথে দুজনে অভিনয় করতাম, তো এটা ইতস্তত বোধ হতো নিজেদের কাছে। তো যার কারণে হচ্ছে যে আমি পিছনেই থেকে গেলাম আর পিছনের কাজগুলা
আমার মতো ভালো করে আমার টিমে আমার যেটা মনে হয় যে আর কেউ করতে পারবে না। আচ্ছা, আমি আচ্ছা। একটা ভিডিও করলে আমি নিজে ক্যামেরা না ধরলে ওটাতে আমার তৃপ্তি আসবে না। তৃপ্তি আসে না। আমি একটা ভিডিও করলে ওটার ডায়লগ থেকে ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে A to Z যদি আমি ফ্রেম না বুঝতে পারি, না বুঝিয়ে দিতে পারি, তাহলে ওই ভিডিওটা আমার কাছে মানে ভিডিওই মনে হয় না। সো আমি মনে করি যে আমার কাজটা আমার মতো আমি করতেছি। মানে ক্যামেরার সামনে থেকে এখন পিছনে বেশি কমফোর্ট ফিল করেন? হ্যাঁ, কমফোর্ট ফিল করতেছি। ওই কাজটা আমার কাছে মনে হচ্ছে যে ওটা আরও বেটার করতেছি আমি, যে এডিটিং করাটা, একটা ভিডিও যেভাবে এডিটিং করা দরকার সেভাবেই করার চেষ্টা করতেছি। আচ্ছা, নতুন যারা কন্টেন্ট ক্রিয়েশনে যারা আসছে বা আসতে যারা চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের কি মানে অনেকে দেখা যায় যে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য শুরুতেই হাজার হাজার লক্ষ লক্ষ টাকার গ্যাজেট এসব দিয়ে শুরু করতে চায়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? এটা হচ্ছে ভাই বিষয়টা, ধরেন আমি একটা উদাহরণ দিই। এই অনেকেই আমি দেখছি যে গার্মেন্টসে চাকরি করতো, চাকরি ছেড়ে দিয়ে ভিডিও ফেসবুক পেজ খুলে, ইউটিউব চ্যানেল খুলে ভিডিও বানাইতেছে টাকা খরচ করে। সো আমি যেটা বলি যে ভাই আপনি পাশাপাশি দুইটা ধরেন গাছ, এই যে দুইটা সুপারি গাছ, হ্যাঁ, সো আপনি একটা গাছ বায়া বায়া উপরে উঠছেন, এখন আপনি ওই গাছটাতে যাবেন। এখন যদি ওইটা ধরার আগেই গাছটা ছেড়ে দেন তাহলে কি নিচে পড়ে যাবেন না? অবশ্যই নিচে পড়ে আপনার আর অস্তিত্ব থাকবে না। সো আপনি একটা প্রফেশন দাঁড় করানোর আগেই যে আপনি এখানে অযথা ইনভেস্ট করে ওইটা ছেড়ে দিচ্ছেন, আপনার মূল প্রফেশন, সেটা কখনোই বা কোনোভাবেই করা যাবে না। আপনার ওই প্রফেশনটাকে শক্তপোক্ত করে ধরে তারপরে হচ্ছে যে আপনি এটা ছাড়েন। আর পরের কথা হচ্ছে যে আমি যখন ফেসবুকে ভিডিও বানানো স্টার্ট করেছিলাম, আমার হাতে একটা মোবাইল ছিল, ওই মোবাইলটার দাম ছিল 10,000 টাকা, Oppo A3s। ওটা দিয়ে আমি 2 বছর স্টিল ভিডিও বানাইছি। পরবর্তীতে আমি একটা আইফোন কিনেছি, যেটা প্রায় 1,80,000 টাকার মতো দাম নিয়েছে। সো ওইটা কিন্তু 10,000 টাকার ফোন দিয়ে ইনকাম করে টাকা দিয়ে আমি কিনেছি। আমি ওই 10,000 টাকার যে ফোন, ওটা দিয়ে ইনকাম করে আমি একটা গাড়ি কিনেছি। ওই ফোন দিয়ে ইনকাম করে আমি একটা গাড়ি কিনেছি। আমি ওই ফোন দিয়ে চাইলে এরকম আরও 20টা আইফোন কিনতে পারবো। সো আমি এই কথাটা এই জন্য বলতেছি যে আমাদের এখানে যদি আমরা মনোভাবটা ওইভাবে ঐচ্ছিকভাবে স্থির করে কাজ করি, তাহলে আহামরি গ্যাজেটের প্রয়োজন নেই। সিম্পলি একটা ক্যামেরা হইলেই আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা ভাই, ভিডিওর প্রায় একদম শেষে চলে আসছি। আমরা শেষ করার আগে আপনার যে প্রথম যে ডায়লগগুলো ভাইরাল হয়েছিল সেই ডায়লগগুলো আবার আমরা একটু শুনতে চাই, যেহেতু 4-5 বছর হয়ে গেছে, আমরা আবার একটু দর্শকদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। ডায়লগগুলো আমি আর দিতে চাই না। সো আমি এটাতে কমফোর্ট ফিল করবো না। সো আমি মনে করি যে দর্শক আমার নাম্বার ডায়লগ লেখা ইউটিউবে সার্চ করলে আপনার একটা ভাইরাল কবিতা আছে, কবিতার প্রথম দুইটা লাইন, তিনটা আমার লাইন। বেশ কিছু কবিতা আছে। So, আমি হুঙ্কার, আমি গর্জন, এই কবিতা। ও আচ্ছা, একটা কবিতা, এটা র্যাপ গান ছিল। একজন র্যাপিস্ট, ওই র্যাপিস্ট আচ্ছা যাই হোক, একজন র্যাপিস্ট ইচিং মার্কা লোক, সে কী করেছে আমার নিয়ে গান লিখেছিল। তো আমার গানটা আমার কাছে আসছে, যাই হোক এটা কপিরাইট কারণে আমি দেখাচ্ছি না। ওইটা এমন ছিল যে আমি হুঙ্কার, আমি গর্জন, আমি মানুষের ভালোবাসা অর্জন, আমি ছি মার্কার মুখে ছ্যাপ মেরে ঠাস করে ঘাড় দড়ি করি কান মর্দন, আমি সিংহ, আমি কবি, আমি সকল, আর যাই হোক কেন আশেপাশে মানুষ আছে। অসাধারণ, অসাধারণ। অসাধারণ, অসাধারণ। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যাতে আমার জন্য দোয়া করবেন, পার্সোনালি হচ্ছে এনাম ভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে সুস্থ বিনোদনের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।